স্টুডেন্টস, দিস ইজ রাজেশ। ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা টেট 2 এবং টেট 1 পরীক্ষার জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে অ্যাড্রেসিং দ্য নিডস অফ চিলড্রেন উইথ লার্নিং ডিফিকাল্টিস, ইম্পেয়ারমেন্ট এটসেট্রা, মেন্টালি রিটার্ডেড, এতটুকু পর্যন্ত পড়ব। এবং আরেকটা পিডিএফে রয়েছে এখান থেকে ফিজিক্যালি চ্যালেঞ্জ থেকে এতটুকু পর্যন্ত। তো দেখুন, প্রথম আমরা যে ক্লাসটা, এই ক্লাসটার মধ্যে অনেক কিছু আলোচনা করে নিয়েছি। আজকে হবে পার্ট 2। তাহলে আমরা পার্ট 2 থেকে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর পার্ট 1-এর মধ্যে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। পাশাপাশি যারা টেট 2 নোট নেবেন, আপনারা এই প্রত্যেকটি একদম এইভাবে পেয়ে যাবেন। পিডিএফগুলো জেরক্স করা থাকবে, আপনারা জেরক্স নিয়ে যাবেন। একদম সিস্টেমেটিক কীভাবে পাবেন, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আপনারা পেয়ে যাবেন একদম আমাদের যে রয়েছে পার্সোনালিটি থিওরি, ঠিক একইভাবে বাংলা সাহিত্য, বাংলা গ্রামার, বাংলা প্যাডাগজি, ঠিক একইভাবে ইংলিশ গ্রামার, ইংলিশ প্যাডাগজি, ইতিহাস একদম টপিক ওয়াইজ ফার্স্ট টু লাস্ট, তারপর ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, তারপর রয়েছে আমাদের কাছে এই এসএসটি প্যাডাগজি। তো এই বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবে থাকবে, আলোচনা থাকবে, তারপর প্রশ্ন উত্তরে থাকবে। আর আমরা যতটুকু পর্যন্ত পড়েছিলাম তারপর থেকে ক্লাস এখন স্টার্ট করব। আর নোট নেওয়ার জন্য আপনারা ফোন করবেন 8794928503, আর একটা হচ্ছে 6009, তারপর হচ্ছে 186104। তো এই স্টেজে পরীক্ষার নোট দেওয়া হচ্ছে, আপনারা চাইলে নিতে পারেন। নোটের দাম 3500 টাকা। আর টেট 2 নোট 3000 টাকার কম হবে, তবে কত হবে আপনাদের যেদিন আপডেট দেবো যে নোটটা কমপ্লিট হয়েছে সেই দিন বলে দেবো। তো দেখুন, আজকের যে বিষয়গুলো আলোচনার, এগুলো হচ্ছে শিখন অক্ষমতার কারণ, শিখন অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা ও নির্দেশনা, হ্যাঁ, তারপর হচ্ছে শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার প্রকার, শিখন ক্ষমতা এবং শিক্ষক ও পিতামাতার ভূমিকা, তারপর শিক্ষাযোগ্য মানসিক প্রতিবন্ধী, যারা শিক্ষা গ্রহণ করতে পারবে কিন্তু মানসিক দিক দিয়ে একটু পিছিয়ে আছে, মানসিক প্রতিবন্ধকতার বৈশিষ্ট্য, আর মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ। তাহলে দেখুন, এখানে রয়েছে শিখন অক্ষমতার কারণ। এখন আমরা জেনে নেব যে শিখন অক্ষমতার যে কিছু কারণ রয়েছে সেইগুলো সম্পর্কে। এবং এখান থেকে কিন্তু বিভিন্ন যে টেট পরীক্ষা, যেমন ধরুন বিভিন্ন রাজ্যের টেট পরীক্ষা, পাশাপাশি ত্রিপুরা রাজ্যের টেট পরীক্ষা বা সেন্ট্রাল টেট, এগুলোর মধ্যে কিন্তু এসে থাকে। সো আপনারা ভালোভাবে দেখুন, আপনাদের কাজে আসবে আশা করি ভিডিওগুলো। তাহলে দেখুন, মস্তিষ্কের কার্যকারিতার দুটি সংক্রান্ত ধারণা, এটা দুটি হবে না, এটা হচ্ছে ত্রুটি। ঠিক আছে, এটা কি হবে? ত্রুটি। মস্তিষ্কের কার্যকারিতার ত্রুটি সংক্রান্ত ধারণা। দেখুন, মস্তিষ্কের কার্যকারিতার সামান্য ত্রুটি শিখন অক্ষমতার কারণ হতে পারে। যদি আমাদের যে মস্তিষ্কের কার্যকারিতা, এর যদি সামান্য ত্রুটিও দেখা যায়, তাহলে কিন্তু শিখন অক্ষমতা দেখা দিতে পারে। যেসব কারণে মস্তিষ্কের ত্রুটি হয় তা হলো মস্তিষ্কের রক্তক্ষরণ, অত্যধিক জ্বর বা মস্তিষ্ক আঘাত। এছাড়া অন্যান্য শারীরিক কারণ হলো গর্ভাবস্থায় বিভিন্ন সমস্যা, মা বা শিশুর অত্যধিক ওষুধ সেবন বা মাদকদ্রব্য গ্রহণ, বা শিশুর জন্মের আগে মা যদি মাদকদ্রব্য গ্রহণ করে, তাহলেও কিন্তু মস্তিষ্কের কার্যকারিতা সংক্রান্ত ত্রুটি দেখা দিতে পারে। অপরিণত শিশু, গর্ভাবস্থায় অক্সিজেনের অভাব, জিনগত স্নায়বিক ত্রুটি ইত্যাদি। তারপর দেখুন পরিবেশগত কারণ। তাহলে এখানে কি রয়েছে? শিশু বয়সে পারিবারিক নিরাপত্তার অভাব, অনেক সময় পরিবেশগত কারণে হয়ে থাকে এরকম। হ্যাঁ, দেখুন এখানে কি বলা হচ্ছে, শিশু বয়সে পারিবারিক নিরাপত্তার অভাব, পারিবারিক সমর্থনের অভাব, স্নেহ ভালোবাসার অভাব, কঠোর শাসন ইত্যাদি। তারপর রয়েছে শিক্ষাগত কিছু কারণ। শিখন অক্ষমতার শিক্ষাগত কিছু কারণ কি? ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি। যদি ত্রুটিপূর্ণ শিক্ষা পদ্ধতি হয় তাহলে কি হবে? শিখন অক্ষমতা দেখা দিতে পারে। অনুপযুক্ত পাঠক্রম, অত্যন্ত জটিল শিক্ষণীয় বিষয়, প্রতিকূল শিক্ষা পরিবেশ ইত্যাদি। শিখন অক্ষমতাযুক্ত শিশুদের শিক্ষা ও নির্দেশনা। তাহলে দেখুন, এখানে বলা হচ্ছে ব্যক্তিগতভাবে শিক্ষাদান এদের জন্য অপরিহার্য। যারা পিছিয়ে পড়েছে বা শিখনের ক্ষেত্রে অক্ষম, তাদের জন্য ব্যক্তিগত শিক্ষাদান, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এদের শিক্ষা পরিকল্পনা পৃথকভাবে করা প্রয়োজন। যারা একটু পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে, শিখন অক্ষমতাযুক্ত শিশু, তাদের জন্য পৃথকভাবে একটা পরিকল্পনা করা দরকার, এজ এ কি বলবো, গুড টিচার।
হ্যাঁ, বা একজন উত্তম শিক্ষক হিসাবে এগুলো ভালোভাবে দেখা দরকার। শিক্ষক এই ধরনের শিক্ষার্থীদের উৎসাহ দেবেন এবং বিভিন্ন প্রকার অনুশীলনের ব্যবস্থা করবেন। শিক্ষক কী করবেন, এই ধরনের যে শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে উৎসাহ দেবেন পড়াশোনার জন্য এবং বিভিন্ন প্রকার অনুশীলনের ব্যবস্থাও করে থাকবেন। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেবেন। শিক্ষার্থীদের মধ্যে যারা একটু পিছিয়ে পড়েছে, একজন শিক্ষক কী করবেন, সেই শিক্ষার্থীদেরকে আত্মবিশ্বাস গড়ে তুলবেন, পাশাপাশি প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দেবেন। শিক্ষক শিখন অক্ষমতা ও প্রকৃতি ও মাত্রা অনুযায়ী শিক্ষার্থীদের কাজ দেবেন ও শিক্ষার্থীরা কিভাবে কাজ সম্পন্ন করেছে, কতটা পরিমাণ কাজ সম্পন্ন করতে পেরেছে সে সম্পর্কে মাঝে মাঝে মূল্যায়ন করবেন। যারা পিছিয়ে পড়েছে বা পিছিয়ে পড়া শিশু, যাদের লার্নিং অক্ষমতা মানে শিক্ষণের ক্ষেত্রে অক্ষমতা রয়েছে, তাদেরকে কি করবেন, শিক্ষক পৃথকভাবে কাজ দেবেন, অল্প অল্প পরিমাণে কাজ দেবেন এবং কতটা শিশুরা যারা পিছিয়ে পড়েছে তারা করতে পেরেছে সেই বিষয়ে মাঝে মধ্যে মূল্যায়ন করবেন। মূল্যায়নের ধারণা আমরা পড়ব, যেমন সিসি কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। আমরা সিসি নিয়ে আলোচনা করেছি কোথায়, এটা হচ্ছে আমাদের যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের মধ্যে যে একটা পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম, তখন কিন্তু কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা চাইলে একদম প্লেলিস্টে গিয়ে প্রায় 47-48টা ভিডিও আছে এখনও পর্যন্ত চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড প্যাডাগজি থেকে আপনারা দেখতে পারেন এবং আশা করি সিরিয়াল বাই দেখলে আপনাদের পরীক্ষার মধ্যে কাজে আসবে। তারপর দেখুন, শিক্ষক সবসময় চেষ্টা করবেন শিক্ষার্থীদের ধনাত্মক ফিডব্যাক দেবার। শিক্ষক কী করবেন, সবসময় চেষ্টা করবেন, কি চেষ্টা করবেন, শিক্ষার্থীদের একটা ধনাত্মক পজিটিভ ফিডব্যাক দেওয়ার। মানে শিশুরা যদি একটু করে, মানে ধরুন একটু ভালো কাজ করলো বা পড়াশোনার দিকে একটু মনোযোগ হলো বা ক্লাসের মধ্যে দুষ্টুমি করছে এবং সেই সময় কি করলেন, একটু ধনাত্মক ফিডব্যাক দিলেন ক্লাসের জন্য, তাদেরকে একটু মোটিভেশন দিলেন, তাহলে কি হবে, শিক্ষার্থীরা মনোযোগ হয়ে পড়বে। বা যারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে, যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে, যারা শিক্ষাক্ষেত্রে একটু অক্ষম, তারাও কিন্তু মনোযোগ দেবে এবং মনোযোগ হচ্ছে বা রেডি হওয়া পড়াশোনার জন্য, এটা হচ্ছে প্রথম একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো কিছু শেখার জন্য রেডি থাকতে হবে এবং শিক্ষক সে বিষয়ের শিক্ষার্থীদের রেডি করার জন্য বিভিন্ন কি করবেন, মোটিভেশনাল কথা বলবেন, তাদেরকে তাদের যে একদম যে বিষয়গুলো তারা জানে সেই জানা বিষয় থেকে অজানা বিষয়ের দিকে যাবেন, যেন শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে, যারা পিছিয়ে রয়েছে তারাও যেন মনোযোগ দিয়ে পড়াশোনাটা করতে পারে। কখনোই নেতিবাচক ফিডব্যাক দেবেন না এবং কখনোই নেগেটিভ ফিডব্যাক দেওয়া উচিত নয় অ্যাজ এ গুড টিচার। প্রয়োজন হলে একাধিকবার অনুশীলন করাবেন, দরকার হয় কি করাতে হবে, একাধিকবার অনুশীলন করাতে হবে। শিক্ষক পাঠদানের সময় শিখন অক্ষম শিক্ষার্থীদের মধ্যে নিম্নলিখিত ব্যবস্থা অবলম্বন করবেন। যেমন শিক্ষক যখন পাঠদান করবেন, ক্লাসের মধ্যে যখন টিচিং লার্নিং প্রসেসটা চলবে, সেই সময় একজন শিক্ষক কী করবেন, কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা বা কিছু নিম্নলিখিত এখানে লেখা আছে, এই ব্যবস্থাগুলি অবলম্বন করবেন। তাহলে কোন ব্যবস্থাগুলি একটু দেখে নিই আমরা। শিক্ষণীয় বিষয়গুলিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করে তা সম্পাদনের জন্য মৌখিক ও লিখিত পরামর্শ দেবেন। শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করবেন। বড় একটা পার্ট রয়েছে, যারা পিছিয়ে পড়ে রয়েছে তারা কিন্তু একসঙ্গে দেখলে এটা পড়তেই চাইবে না, তাদেরকে খণ্ড খণ্ড করে ভেঙে ভেঙে ছোটো ছোটো করে দিতে হবে, যেন তারা ইজিলি এগুলো লার্ন করতে পারে। হ্যাঁ, এইগুলো কিন্তু শিক্ষক করবেন, ছোটো ছোটো অংশে বিভক্ত করবেন, একটা টপিককে ছোটো ছোটো অংশে বিভক্ত করে পড়াবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে তাদের কি করবেন, মৌখিকভাবে জিজ্ঞাসা করবেন, লিখবার জন্য বলবেন, তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবেন। একদম আমাদের কাছে যে রয়েছে কগনিটিভ, এফেক্টিভ অ্যান্ড সাইকোমোটর, কগনিটিভ যেটা রিলেটেড টু ব্রেন, যেমন থিঙ্কিং, ইমাজিনেশন, চিন্তা ভাবনা করা, কল্পনা করা, প্রবলেম সলভিং, হ্যাঁ, সমস্যা সমাধান করা, এগুলো কগনিটিভ স্কিল। এফেক্টিভ যেগুলো আমাদের মনের সঙ্গে জড়িত, হ্যাঁ, তারপর হচ্ছে ইমোশনের সঙ্গে জড়িত, এগুলোর উপর কাজ করবেন। সাইকোমোটর যেগুলো আমাদের হাতের সঙ্গে জড়িত, যেমন লিখা বা লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে যে কিছু করি এগুলি। তো তারপর হচ্ছে কাজ সম্পাদনের সাধারণদের তুলনায় অনেক বেশি সময় দেবেন। যারা গড় শিশু রয়েছে, যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 110, তাদের থেকে কি করবেন দেখুন, কাজ সম্পাদনে সাধারণদের তুলনায় অনেক বেশি সময় দেবেন। যারা সাধারণ রয়েছে, বুদ্ধাঙ্ক 90 থেকে 110-এর মধ্যে রয়েছে, তাদের থেকেও বেশি সময় দেবেন যারা পিছিয়ে পড়েছে। তার কারণ হচ্ছে তাদেরকে আরও এগিয়ে নিয়ে আসতে হবে এবং ক্লাসের মধ্যে একটা সামঞ্জস্য তৈরি করতে হবে।
তার জন্য কি করতে হবে, যারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে গেছে, যারা একটু অক্ষম, তাদেরকে বেশি সময় দিতে হবে, খণ্ড খণ্ডভাবে ভাগ করে শিক্ষার্থীদের বোঝাতে হবে, যেন শিক্ষার্থীরা এই বিষয়গুলো ভালোভাবে কি করতে পারেন, জানতে পারেন, শিখতে পারেন এবং পাঠের দিকে মনোযোগ দিতে পারেন। তারপর দেখুন, পঠন সমস্যাযুক্ত শিক্ষার্থীদের ক্যাসেটে রেকর্ডকৃত বই ব্যবহার করতে দেবেন এবং যাদের পঠন সমস্যাযুক্ত রয়েছে যে শিক্ষার্থীরা, তাদেরকে ক্যাসেটের মাধ্যমে রেকর্ডকৃত কোনো বই ব্যবহার করতে দেওয়া হবে বা রেকর্ড বারে শোনার কথা বলা হবে যারা একটু পঠন সমস্যাযুক্ত। মনে রাখবেন, যাদের পড়তে সমস্যা তাদেরকে বলা হয় ডিসলেক্সিয়া, যাদের লিখতে একটু সমস্যা তাদেরকে বলা হয় ডিসলেক্সিয়া, সেই বিষয়টাকে। ম্যাথে যাদের প্রবলেম ক্যালকুলেশনে এটাকে বলা হয় ডিসক্যালকুলিয়া, যাদের কথা বলতে প্রবলেম একটু এফিজিয়া, আর যাদের মোটর স্কিলে প্রবলেম রয়েছে এটাকে বলা হয় ডিসপ্রেক্সিয়া। এখান থেকে একটা প্রশ্ন আসে, আপনারা ভালোভাবে মনে রাখবেন যে বিষয়গুলো এখন বললাম। তারপর দেখুন, শিক্ষক বোর্ডের ব্যবহার করবেন। শিক্ষক কী করবেন, একদম বোর্ডের মানে এক্সপ্লেন করবেন, কথা বলবেন, চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম হবে, শিশুরা একদম নির্ভয়ে শিক্ষকদের জিজ্ঞাসা করবেন প্রশ্ন, আলাপ আলোচনার মাধ্যমে ক্লাসটা হবে, একদম সুন্দরভাবে হবে, চাইল্ড সেন্টার্ড মেথড গ্রহণ করা হবে, প্রজেক্ট মেথড গ্রহণ করা হবে, লার্নিং বাই ডুইংয়ের মাধ্যমে ক্লাসটা হবে। তবে শিক্ষক কী করবেন, বোর্ডের মধ্যেও লিখবেন, কারণ যাদের ধরুন শুনতে একটু প্রবলেম রয়েছে তারা কী করবে, বোর্ডের মধ্যে দেখেও শিখবে, ঠিক আছে। আর যাদের দেখতে একটু প্রবলেম রয়েছে তারা শুনে শুনে শিখবে। সবগুলো বিষয় একজন শিক্ষকের ভালোভাবে মনে রাখতে হবে ক্লাসটা যখন তারা নেবেন। শিক্ষার্থীদের বয়স অনুযায়ী শিক্ষক বিভিন্ন বয়সের উপযোগী শিক্ষা উপকরণ ব্যবহার করবেন এবং শিক্ষার্থীদের যে বয়স রয়েছে সেই অনুযায়ী শিক্ষক কী করবেন, বিভিন্ন উপকরণ ব্যবহার করবেন। যেমন ক্লাস 4কে পড়ালে একরকম, ক্লাস 10কে পড়ালে একরকম। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু মাথার মধ্যে রাখতে হবে এবং ক্লাসের যে স্টার্টিং করবেন মনে রাখতে হবে যে আমি কি ক্লাস 3কে পড়াচ্ছি না ক্লাস 10কে পড়াচ্ছি। ক্লাস 3কে পড়ালে একভাবে স্টার্ট করতে হবে, ক্লাস 10কে পড়ালে এক ধরনের স্টার্ট করতে হবে, কারণ এখানে বয়সের একটা ব্যাপার রয়েছে। এজ অ্যাপ্রোপ্রিয়েট পড়াশোনা করাতে হবে এবং সিস্টেমেটিকভাবে যেতে হবে। তারপরে দেখুন, লিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষা ব্যবস্থার প্রকার। এখানে বলা হচ্ছে শিখন অক্ষমতা, আমি একটু ভুল বললাম। শিখন অক্ষমতা মানে যাদের লার্নিং একটু ডিসেবিলিটি রয়েছে তাদের কথা বলা হচ্ছে। দেখুন, দিবা বিদ্যালয়, বিশেষ শ্রেণীর ব্যবস্থা, সমন্বিত শিক্ষা ব্যবস্থা, ঠিক আছে। এই শিক্ষা ব্যবস্থাগুলি দেখুন এখানে লেখা আছে। দিবা বিদ্যালয় কি একটু দেখুন, এই ধরনের বিদ্যালয় বিশেষ শিক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কাছে সাধারণ পাঠক্রম অনুযায়ী শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের শিক্ষা লাভ করে। মানে বলা হচ্ছে দিবা বিদ্যালয় কি, এখানে হচ্ছে এই ধরনের বিদ্যালয় বিশেষ শিক্ষা প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কাছে, মানে যারা বিশেষভাবে প্রশিক্ষণ নিয়েছেন, যে শিক্ষকরা মানে স্পেশালভাবে বা স্পেশাল এডুকেশনের জন্য তারা এসেছেন, মানে যারা একটু পিছিয়ে পড়েছে তাদেরকে পড়ানোর জন্য এসেছেন। হ্যাঁ, তারপর কি বলা হচ্ছে, সাধারণ পাঠক্রম অনুযায়ী শিখন অক্ষমতাযুক্ত, যাদের শিখন অক্ষমতা রয়েছে সেই শিক্ষার্থীদের শিক্ষালাভ করতে সাহায্য করবেন সেই সকল বিদ্যালয়ে। মানে শিক্ষকরা উপযুক্ত ট্রেনিং নিয়ে আসবেন। যারা পিছিয়ে পড়েছে, যাদের মানে শিক্ষাক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছে, যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে, তাদের জন্য ভালোভাবে পড়াতে পারেন। বিশেষ শ্রেণী ব্যবস্থা, এখানে শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একই পাঠক্রম অনুযায়ী পড়াশোনা করে, তবে দিনের নির্দিষ্ট সময়ে তারা পুনর্নির্দিষ্ট শ্রেণীকক্ষে গিয়ে তাদের শিখন অক্ষমতা প্রকৃতি অনুযায়ী বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন। এই বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। বিশেষ শ্রেণী ব্যবস্থা কি, মানে একটা ক্লাসের মধ্যে যারা ডাল রয়েছে, যারা এভারেজ রয়েছে, যারা জিনিয়াস রয়েছে, প্রত্যেককে ক্লাস দেওয়া হবে, কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়ে কি করা হবে, যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে তাদেরকে আলাদাভাবে আবার পড়ানো হবে, যেন তারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারে। এবং তাদেরকে কারা পড়াবে, স্পেশাল এডুকেটর, হ্যাঁ, যারা সেই বিষয়ে ট্রেনিং নিয়ে এসেছে। তারপর সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এটা কি, এই ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে, আবার বলছি সমন্বিত শিক্ষা ব্যবস্থা, এই ব্যবস্থায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিখন অক্ষম শিক্ষার্থীদের একত্রে পঠন পাঠনের ব্যবস্থা করা হয়। নামই হচ্ছে সমন্বিত শিক্ষা ব্যবস্থা, মানে একসঙ্গে। এটার মধ্যে কি করা হয়, যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে, যারা জিনিয়াস, ট্যালেন্টেড, ক্রিয়েটিভ, এভারেজ, প্রত্যেককে এই ক্লাসের মধ্যে ক্লাস দেওয়া হয়।
এখন দেখুন শিক্ষকের ভূমিকা, অ্যাজ এ টিচার, অ্যাজ এ গুড টিচার আমাদের কি ভূমিকা রয়েছে, যারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে, যাদের লার্নিং ডিসেবিলিটি রয়েছে, তাদের জন্য আমরা শিক্ষক হিসেবে কি কি ভূমিকা গ্রহণ করব। শিক্ষককে শিখন অক্ষমতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে। একজন শিক্ষককে শিখন অক্ষমতা সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে হবে। যেমন এই ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু জ্ঞান অর্জন করছি এবং এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমরা ক্লাসের মধ্যে ক্লাস দেব। তারপর হচ্ছে এই ধরনের শিক্ষার্থীদের নির্দিষ্টকরণের সাহায্য করতে হবে। সমস্যা সম্পর্কে অবহিত হওয়ার পর সাধারণ শিক্ষাদানের পাশাপাশি সংশোধনমূলক শিক্ষা ব্যবস্থা করতে হবে। যখন আমরা সমস্যা সম্পর্কে জানবো, কিভাবে জানবো, ডায়াগনস্টিক টেস্ট করব। ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে যখন তাদের প্রবলেমটা জানবো, তারপর কিন্তু আমরা রিমিডিয়াল টিচিং দেব। এখন যদি বলেন স্যার রিমিডিয়াল টিচিং কি, আমাদের ইংলিশ প্যাডাগজিতে রয়েছে, আমি করিয়ে দেব, বাংলা প্যাডাগজিতে মনে হয় নেই। তাছাড়া রিমিডিয়াল টিচিং সম্পর্কে বিস্তারিতভাবে অন্য একটা ক্লাসে আলোচনা করা হবে। রিমিডিয়াল ক্লাস হচ্ছে এরকম ক্লাস যারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে তাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দেওয়া। শিখন অক্ষমতাযুক্ত শিক্ষার্থীদের পাঠদানের জন্য নতুন নতুন যন্ত্র ও কৌশল ব্যবহার করতে হবে। যারা একটু পিছিয়ে পড়েছে তাদের জন্য ইন্টারেস্টিং করার জন্য ক্লাসটা কী করতে হবে, নতুন নতুন যন্ত্র, নতুন নতুন কৌশল, নতুন নতুন টেকনিক, হ্যাঁ, এগুলো কী করতে হবে, ইউজ করতে হবে। এসব যন্ত্র কৌশল ব্যবহারের পূর্বে এগুলির প্রয়োগ কৌশল সম্পর্কে শিক্ষকের অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং এই যে যন্ত্রগুলি ব্যবহার করবে তা এইগুলির চালনার জন্য, এগুলির কৌশল ব্যবহার করার জন্য কী করতে হবে, সেগুলি কিভাবে পরিচালনা করতে হবে এগুলো জানতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে একজন শিক্ষকের। তারপর দেখুন, শিক্ষার্থীদের নিয়মিতভাবে মূল্যায়ন করে কোন কোন কর্মসূচিতে তার উন্নতি ঘটেছে এবং কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে সে সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। দেখুন কি সুন্দর একটা বিষয়, শিক্ষার্থীদের নিয়মিত মূল্যায়ন করতে হবে। তার কারণ কি, তার কোন কোন বিষয়ে উন্নতি ঘটেছে, কোন কোন ক্ষেত্রে সমস্যাটা শেষ হয়েছে এবং কোন কোন ক্ষেত্রে এখনো সমস্যাটা রয়ে গেছে, কোন কোন ক্ষেত্রে সে পিছিয়ে রয়েছে, সেই বিষয়গুলো জানার জন্য এ ব্যাপারে শিক্ষক বিশেষজ্ঞদের সাহায্য নেবেন। দরকার হয় শিক্ষক কী করবেন, বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাহায্য নেবেন, কিন্তু যারা পিছিয়ে পড়েছে তাদের দিকে কিন্তু দৃষ্টি দিতে হবে। কারণ প্রত্যেকটি শিশু সমাজের মধ্যে একসঙ্গে বসবাস করবে, একই সমাজে বসবাস করবে, একইভাবে চলাফেরা করবে এবং জীবনে চলার পথে সবাই যেন ভালোভাবে চলতে পারে, সেই জন্য একজন শিক্ষকের দৃষ্টি দিতে হবে। অ্যাজ এ গুড টিচার আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে এবং আমাদের গুড সিটিজেন তৈরি করতে হবে। তার জন্য এই বিষয়গুলো ভালোভাবে আমরা দেখে নেব এবং যখন ক্লাসের মধ্যে ক্লাস দেব বা ক্লাসে পড়াবো, টিচিং লার্নিং প্রসেস যখন চলবে, তখন কিন্তু আমরা এভারেজ স্টুডেন্ট, ডাল স্টুডেন্ট, ট্যালেন্টেড স্টুডেন্ট, ক্রিয়েটিভ স্টুডেন্ট, জিনিয়াস স্টুডেন্ট, যে স্টুডেন্টই থাক না কেন, অটিজম থাক তার ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, যা কিছুই থাক না কেন, আমরা কিন্তু ভালোভাবে ক্লাসটা দেব। সবাই জানি আমরা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স রয়েছে, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা চিন্তা করে বিভিন্নভাবে আমরা ক্লাসটা পরিচালনা করব এবং চাইল্ড সেন্টার্ড ক্লাসরুম গড়ে তুলব। শিক্ষার্থীরা যেন বুঝতে পারে সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখে নেব বা দেখব। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে তুলতে শিক্ষক পরামর্শ সহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন। একজন শিক্ষক কী করবেন, শিক্ষার্থীদের মধ্যে যেন আত্মবিশ্বাস ফিরে আসে, যারা পিছিয়ে পড়েছে তাদের মধ্যে যেন আত্মবিশ্বাস ফিরে আসে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং আত্মবিশ্বাসের জন্য শিক্ষক সবসময় পজিটিভ ফিডব্যাক দেবে। একটু ভালো কাজ করলে তাকে এমনভাবে মোটিভেট করতে হবে, এমনভাবে বোঝাতে হবে যেন সে নেক্সট দিনে আরও ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ে, তার অ্যাটেনশনটা যেমন ভালোভাবে থাকে, ক্লাসটা হবে সুন্দর, ক্লাসের মধ্যে থাকবে ইন্টারেস্টিং অনেক ফ্যাক্ট, ক্লাসের মধ্যে গল্প থাকবে, কোঅপারেটিভ লার্নিং থাকবে, তারপর যা যা বিষয় দরকার সবগুলোই থাকবে যেন শিক্ষার্থীরা ভালোভাবে বুঝতে পারে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে শিক্ষার্থীরা রয়েছে, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়, বিদ্যালয়ের জন্য কিন্তু শিক্ষার্থী নয়। মনে রাখবেন বিষয়টা, আমাদের যে শিশুরা রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, তাদের জন্য বিদ্যালয় গঠন করা হয়েছে। বিদ্যালয়ের জন্য কিন্তু মানে যে শিক্ষার্থীরা বিদ্যালয়ের জন্য আসবে এরকম না, শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় গঠন করা হয়েছে। তার জন্য কারিকুলামটা হবে শিক্ষার্থী কেন্দ্রিক, ফ্লেক্সিবল, এই বিষয়গুলো মনে রাখতে হবে। সচেষ্ট শিক্ষার্থীর পিতামাতার সঙ্গে নিয়মিত, এখানে সচেষ্ট বলতে এখানে অক্ষম বা শিক্ষাক্ষেত্রে যারা পিছিয়ে পড়েছে, শিক্ষার্থীর পিতামাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ করে
পিতামাতার কর্তব্য সম্পর্কে অবহিত করাতে হবে। মানে একজন শিক্ষক কি করবেন, যেসব শিক্ষার্থীরা একটু পিছিয়ে পড়েছে তাদের পিতামাতার সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদেরকে বুঝিয়ে দেবেন এটা হচ্ছে শিক্ষকের কর্তব্য। এবং পিতামাতার কর্তব্য হচ্ছে শিক্ষার্থীরা যেন ভালোভাবে পড়তে পারে, তার শিশুরা যেন ভালোভাবে পড়ে তার জন্য ব্যবস্থা করা। পরামর্শ অনুযায়ী পিতামাতার তাদের ভূমিকা ঠিকমতো পালন করছে কিনা সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে। তারপর দেখুন পিতামাতার ভূমিকা, যারা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়েছে তাদের যে পিতামাতা রয়েছে তাদের কি ভূমিকা রয়েছে। এত সময় পড়লাম শিক্ষকের ব্যাপারটা, এখন পিতামাতারও কিছু ভূমিকা রয়েছে। সন্তান যে প্রকৃতির শিখন অক্ষমতায় আক্রান্ত সে সম্পর্কে বিশদ তথ্য অবগত হতে হবে। মানে যে বিষয়ে সে একটু পিছিয়ে পড়েছে সেই বিষয় সম্পর্কে একজন পিতামাতার অবগত থাকতে হবে। তাদের পরিচর্যা, যত্ন এবং অক্ষমতার জন্য কি করণীয় সেই সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে হবে। তাদের যে অক্ষমতা রয়েছে এগুলো দূর করার জন্য বিভিন্ন বিষয় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে হবে। শিশু কোন বিষয়ে আগ্রহী তা জেনে নিয়ে দৈনন্দিন কার্যাবলীকে এভাবে বিন্যাস করতে হবে। দেখতে হবে যে যারা পিছিয়ে পড়েছে বা শিক্ষাক্ষেত্রে অক্ষম তারা কোন বিষয়ে আগ্রহী, সেই বিষয়গুলো দিয়ে তাদেরকে সেই বিষয়গুলোর দিকে যত্নবান হতে হবে এবং তাদের আরও অগ্রগতি করাতে হবে। পাঠ্য বিষয় এবং দৈনন্দিন জীবনে অবশ্য কেউ কাজগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে তাদের শেখাতে হবে। আচ্ছা যাক, বুঝতে পেরেছি পাঠ্য বিষয় বা দৈনন্দিন জীবনে যে কাজগুলি অবশ্যই করণীয় কাজগুলি রয়েছে সেগুলিকে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। তারা বড় কিছু দেখলেই ভয় পাবে, এগুলোকে ছোট ছোট খণ্ডে ভাগ করে তাদেরকে দিতে হবে। সবসময় এদের প্রশংসা করতে হবে, মনে রাখবেন তাদেরকে কিন্তু প্রশংসা করতে হবে, মোটিভেট করতে হবে, পজিটিভ ফিডব্যাক দিতে হবে। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সর্বদা যোগাযোগ রক্ষা করে চলতে হবে এবং পিতামাতার কাজ হচ্ছে বিদ্যালয়ের যে শিক্ষকরা তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। শিক্ষকদের পরামর্শ অনুযায়ী শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো রকম অসুবিধা হলে শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে হবে, পিতামাতা যেন শিক্ষকদের সঙ্গে আলোচনা করেন। তারপরে দেখুন শিক্ষাযোগ্য মানসিক প্রতিবন্ধী, এখন একটু আলোচনা করে নিই এই বিষয়টা। শিক্ষাযোগ্য মানসিক প্রতিবন্ধীদের সম্পর্কে, মানে যারা শিক্ষাযোগ্য কিন্তু মানসিক প্রতিবন্ধী, যাদেরকে শিক্ষা দিলে তারা গ্রহণ করতে পারবে। জন্মগত বা রোগজনিত বা আঘাতের কারণে 18 বছর বয়সের পূর্বে অসম্পূর্ণ মানসিক বিকাশই হলো মানসিক বিকারগ্রস্ততা। তাহলে কি বলা হচ্ছে, জন্মগত বা রোগজনিত কোনো কারণে 18 বছরের বয়সের পূর্বে যাদের মানসিক অসম্পূর্ণতা রয়েছে, হ্যাঁ তাদেরকে বলা হয় মানসিক বিকারগ্রস্ততা। মানসিক প্রতিবন্ধী হলো ব্যক্তির মানসিক বিকাশের এমন একটা স্তরে পৌঁছানো যার সাহায্যে সে সামাজিক পরিবেশের সঙ্গে অভিযোজনে অক্ষম। ঠিক আছে, মানসিক প্রতিবন্ধী কারা, যারা মানে কি করতে পারে না, পরিবেশের সঙ্গে অভিযোজনে অক্ষম। নিয়মিত তত্ত্বাবধান, সহযোগিতা ও নিয়ন্ত্রণ ব্যতীত সে স্বাধীনভাবে কাজ করতে পারে না এবং সে স্বাধীনভাবে কাজের ক্ষেত্রে অক্ষম। মানে যেমন যাদের মানসিক প্রতিবন্ধিতা নাই তারা নিজে নিজে কি করতে পারে, তারা স্বাধীন একটা চিন্তা শক্তি রয়েছে, ভালোভাবে কাজ করতে পারে, কিন্তু তারা স্বাধীনভাবে কোনো কাজ করার ক্ষেত্রে অক্ষম, তাদেরকে সাহায্য করতে হয়। তারপর দেখুন মানসিক প্রতিবন্ধী শিশুরা গর্ভাবস্থায় বা অতি শৈশবে মস্তিষ্ক সংক্রান্ত রোগে আক্রান্ত হয় এবং যার ফলে তাদের মস্তিষ্ক বিকাশে ব্যাঘাত ঘটে ও মারাত্মক মানসিক বিকাশ ব্যাহত হয়। তারপর দেখুন সাধারণ বুদ্ধি নিম্নমাত্রায় এবং বুদ্ধাঙ্ক 70 থেকে 75-এর নিচে। তাদের যে সাধারণ বুদ্ধি এটা নিম্নমাত্রায়, মানে 90 থেকে 110-এর নিচে, বিশেষভাবে 70 থেকে 75-এর নিচে। এখন দেখুন মানসিক প্রতিবন্ধীদের বৈশিষ্ট্য, কিছু বৈশিষ্ট্য রয়েছে মানসিক প্রতিবন্ধীদের, একটু দেখে নেই। বৌদ্ধিক স্বল্পতা, তাদের বৌদ্ধিক স্বল্পতা রয়েছে ও তাদের তারা সবসময় অনিয়ন্ত্রিত আচরণ করবে। অভিযোজন অক্ষমতা, মানে ধরুন একটা সমাজের মধ্যে অভিযোজনের ক্ষেত্রে, সোসাইটির মধ্যে, পরিবেশের ক্ষেত্রে অভিযোজনের ক্ষেত্রে তাদের অক্ষমতা থাকবে। শিক্ষাগত পারদর্শিতার অভাব থাকবে, প্রেরণার ঘাটতি থাকবে, প্রেরণা মানে মোটিভেশন। ভাষা এবং বক্তব্য প্রকাশের সমস্যা, দৈহিক সমস্যা থাকবে। মানসিক প্রতিবন্ধীদের শ্রেণীবিভাগ দেখুন 50 থেকে 59-এর মধ্যে বুদ্ধাঙ্ক সম্পন্নদের মরণ বলা হয়, মনে রাখবেন পরীক্ষার মধ্যে আসতে পারে। 55 থেকে যারা 69-এর মধ্যে বুদ্ধাঙ্ক তাদেরকে মরণ বলা হয়। 25 থেকে 49-এর মধ্যে বুদ্ধাঙ্ক সম্পন্নদের বুদ্ধিহীন বা ইমবেসাইল বলা হয়। আর 25-এর কম বুদ্ধাঙ্ক সম্পন্নদের বলা হয় কি জড় বুদ্ধি সম্পন্ন বা তাদেরকে ইডিয়ট বলা হয়। পরীক্ষার মধ্যে আসে কিন্তু 25-এর নিচে তাদেরকে বলা হয় ইডিয়ট।
তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও মানসিক প্রতিবন্ধীদের শ্রেণী বিভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে দেখুন, যাদের 45 থেকে 75 বুদ্ধাঙ্ক মানে আইকিউ যাদের 45 থেকে 75 বা 45 থেকে 75, তারা হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী। তাদেরকে শিক্ষা দেওয়া, তারা শিক্ষা গ্রহণ করতে পারে বা তাদেরকে শিক্ষা দেওয়া যায়, একটু পরিশ্রম করেও শিক্ষা দেওয়া যায় এবং তারা ধীরে ধীরে বুঝতে পারে। যারা 25 থেকে 44 বুদ্ধাঙ্ক প্রশিক্ষণযোগ্য মানসিক প্রতিবন্ধী, এটা হচ্ছে প্রশিক্ষণযোগ্য। 25-এর কম বুদ্ধাঙ্ক তত্ত্বাবধানযোগ্য মানসিক প্রতিবন্ধকতা। তারপর দেখুন, একটু দেখে নিন আর কতটুকু আছে, একটু দেখে নিন। তারপর হচ্ছে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশু। যেসব মানসিক প্রতিবন্ধী শিশুরা সাধারণ প্রথাগত বিদ্যালয়ে শিক্ষাদান থেকে উপকৃত হয় তাদেরকে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী শিশু বলা হয়। শতকরা 3 জন এই ধরনের শিক্ষার্থী দেখা যায়। দেখুন, বলা হচ্ছে কি মানসিক প্রতিবন্ধী বা শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী কারা? যাদের সাধারণ যে স্কুল, যেখানে ট্যালেন্টেড, জিনিয়াস, যাদের এভারেজ বা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে রয়েছে তাদেরকে পড়ানো যায়, তাদেরকে শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধী বলা হয়। 100 জন স্টুডেন্টের মধ্যে বেশিরভাগ সময় 3 জন স্টুডেন্ট এরকম পাওয়া যায়। ঠিক আছে। তারপর দেখুন, শিক্ষাদানযোগ্য মানসিক প্রতিবন্ধীদের শিক্ষা ও নির্দেশনা। পঠন পাঠনের দক্ষতা বৃদ্ধি, সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, অভিযোজনের ক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতা বৃদ্ধি। ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখুন, মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাদানের নীতি। মানসিক যারা প্রতিবন্ধী তাদের কীভাবে শিক্ষা মানে দিতে হবে। শিক্ষার্থীদের সম্পর্কে অধিক সংখ্যক তথ্য সংগ্রহ করতে হবে, তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে এবং সেই তথ্যগুলি জেনে তাদেরকে পড়াতে হবে। মানে সেই বিষয়গুলো অবলম্বন করে তারা কোন দিকে একটু পিছিয়ে রয়েছে, কোন দিকে থেকে বোঝালে তাদের সুবিধা হবে সেগুলো দেখতে হবে। এদের জন্য বিশেষ শ্রেণীর শিক্ষণের প্রয়োজন, তবে এদের সম্পূর্ণভাবে পৃথক করাটা মনস্তত্ত্বসম্মত নয়, আংশিকভাবে করতে হবে। সমস্যাকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে হবে, প্রয়োজন মতো উদাহরণে সাহায্য নিতে হবে। নতুন বিষয়কে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। কোনো নতুন বিষয় থাকলে এটাকে একজন শিক্ষক হিসেবে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করতে হবে। গৃহকাজ সহজ ও সরল হবে, তাদের গৃহকাজ সহজ এবং সরলগুলো দিতে হবে। শিক্ষণীয় বস্তুটিকে বিভিন্ন রকমের উদাহরণের সাহায্যে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে হবে। মানে যখন তাদেরকে পড়ানো হবে তখন যেন বিভিন্ন রকম শিক্ষা প্রদীপন ব্যবহার করা হয় এবং গুরুত্বপূর্ণ অংশগুলি বারংবার তাদের সামনে উপস্থাপন করতে হবে। এদের আগ্রহের বিষয়গুলোকে নির্দিষ্ট করতে হবে। কোনো কাজ যদি তারা আংশিকভাবেও ঠিক করতে পারে তাহলে এই ধরনের শিক্ষার্থীদের প্রশংসা করা প্রয়োজন। তারপরে দেখুন, শ্রবণ এবং দর্শন সহায়ক উপকরণের ব্যবহার এদের শিক্ষণকে ত্বরান্বিত করে। শ্রবণ মানে যেগুলি তারা শুনে শুনে বুঝবে, এবং দর্শন সহায়ক এই যে বিভিন্ন উপকরণ রয়েছে, টিচিং লার্নিং ম্যাটেরিয়ালস, এগুলো ব্যবহার করতে হবে। বিভিন্ন বিষয়ের উপর নির্ণায়ক অভিক্ষা দ্বারা এদের দুর্বল স্থানগুলির নির্দিষ্ট করতে হবে। প্রয়োজন মতো সংশোধনমূলক শিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন। তারপর রয়েছে সাধারণ শিক্ষার্থীরা যেসব আমোদ প্রমোদমূলক ব্যবস্থা, খেলাধুলা, সঙ্গীত, শিল্প, নাটক ইত্যাদি অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়, তারা যেন বিভিন্ন এই ধরনের যে খেলাধুলা, সঙ্গীত রয়েছে এগুলোতে তারা যেন সুযোগ সুবিধা পায় অংশগ্রহণের এবং উপভোগ করেন, তেমনই সুযোগ এসব শিক্ষাযোগ্য মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের দিতে হবে। মানে সাধারণ শিক্ষার্থীরা যেমন এই বিষয়গুলোতে সুযোগ পায়, ঠিক যারা একটু মানসিক প্রতিবন্ধী তাদেরকেও এই সুযোগ সুবিধা একজন শিক্ষক হিসেবে দিতে হবে। পরিশেষে কথা বলা যায় যে শিক্ষণে পিছিয়ে পড়া শিশুরা সর্বদাই ধীরে ধীরে শেখে। মানে যারা শিক্ষণের ক্ষেত্রে পিছিয়ে পড়েছে তারা একটু ধীরে ধীরে সেই বিষয়গুলো শিখবে। তো এই হচ্ছে আজকের ক্লাস, আশা করি আপনাদের ভালো লেগেছে। সো স্টে উইথ আরডিএন স্টাডি অ্যান্ড গেট সাকসেস।